হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা রাখবো তোমরা সবাই ভালো আছো। এনডি টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সুস্থতা কামনা করি। সালটা আশা করি তোমরা জানো 2020, অর্থাৎ আমরা লিখি 2020। ইংরেজিতে একে আমরা বলতে পারি 2020। আর এই 2020 কথাটা তোমরা যখন শুনতে পাও তখন একটা খুব জানা শব্দ আমাদের কাছে চলে আসে, কারণ 2020 সম্বন্ধে তোমরা খুবই ভালোভাবে অবগত আছো। বর্তমান দিনে ছাত্রছাত্রীরা ক্রিকেট খেলার দিকে খুব বেশি ঝোঁক আছে এবং তার পুঙ্খানুপুঙ্খ খবরও রাখে, এবং সেই খবর অনুযায়ী আমরা জানি যে 2020 হচ্ছে ভারতীয় শুধু নয় গোটা বিশ্বের ক্রিকেট খেলার মধ্যে একটা চিত্তাকর্ষক খেলা। ঘটনায় যে 2020 সালে অর্থাৎ 2020 সালে কিন্তু কোনো খেলোয়াড়ই এই খেলাটা খেলছে না। একটা ক্রিটিক্যাল ডিজিজ এই খেলাটা খেলছে, প্রতিটি বলে 6 মারছে। সেই এখন ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেটি হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস, যার আক্রমণে সারা পৃথিবীর সমস্ত দেশের মানুষ তটস্থ। কুল কিনারা খুঁজে পাচ্ছে না, কারণ এর কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি, এর কোনো সেরে ওঠার মতো ওষুধ আবিষ্কৃত হয়নি। যা কিছু ঔষধ প্রয়োগ করা হচ্ছে তা আমাদের বিগত দিনের কিছু কিছু অভিজ্ঞতা সঞ্চিত ঔষধ প্রয়োগ করা হচ্ছে। সবটাই যে সবার ক্ষেত্রে লেগে যাচ্ছে তা নয়, তবে যার ভাগ্য ভালো সে সুস্থ হয়ে উঠছে, যার ভাগ্য খারাপ তার কোনো করার নেই, সেই লোক ত্যাগ করছে। খুবই দুঃখজনক ঘটনা। সারা পৃথিবীর বহু মানুষ এতে আক্রান্ত হচ্ছে, বহু মানুষ মারাও গেছে। আমাদের খুবই বেদনাদায়ক বা কষ্টদায়ক ভাবে দিন কাটাতে হচ্ছে। তাই সমস্ত ছাত্রছাত্রীদের বলবো, তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বেরোবে না, আর অবশ্যই বাইরে বেরোলে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করো, যাতে এই ভাইরাস থেকে দূরে থাকা যায় বা মুক্ত থাকা যায়। আমি আজকের তোমাদের এনডি টিউটোরিয়ালের পক্ষ থেকে যে বিষয়টি জানাতে এসেছি, যে বর্তমান দিনের এই লকডাউন পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে সমগ্র ভারতবর্ষে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। কারণ ছাত্রছাত্রীরা একসঙ্গে অনেকেই খেলাধুলা করে, মেলামেশা করে, ক্লাসে বসে, ফলে গণসংক্রমণ যাতে না হয় সেই ব্যবস্থাটাকে লক্ষ্য রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে। আর এর ফলস্বরূপ কি হচ্ছে না, আগামী বছরে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, অর্থাৎ 2021 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একটু অসুবিধা হচ্ছে, ভীষণ রকম ভাবেই বলতে পারি অসুবিধা হচ্ছে। কারণ তারা কোনো প্রাইভেট টিউশনও পাচ্ছে না, কোনো বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের কাছে সঠিক ক্লাসও করতে পারছে না, একটা অসুবিধার মধ্যে পড়ছে। তাই এনডি টিউটোরিয়াল তোমাদের কাছে একটা বাংলা ভাষায় এই উপস্থাপনা করছে, এবং সেখানে বিভিন্ন বিষয়ে বিভিন্ন চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা হবে, যাতে তোমাদের আগামী দিনে সেই বিষয়গুলো তোমরা ভিডিও ইউটিউবে দেখে তোমাদের পরীক্ষায় বসতে সুবিধা হবে। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমি প্রতিটি ক্লাসে ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে অবশ্যই মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা করব, এবং পরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আলোচনা করব, অর্থাৎ ক্লাস 12 এর ভূগোল বিষয় নিয়ে আলোচনা করব। তো ঘটনা আমি প্রথমেই জানিয়ে রাখি যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, ফলে আমরা চ্যাপ্টার ওয়াইজ পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রথমেই আমরা ক্লাস নেব না। আমি প্রথমেই চেষ্টা করব যে 2021 সালের জন্য যেসব প্রশ্নগুলো বা যে চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো প্রথমে আলোচনা করব। সেই প্রশ্নগুলো আলোচনা করব, এবং তার পরের সময়ে অবশ্যই আমরা বিভিন্ন চ্যাপ্টারের খুঁটিনাটি আলোচনা করব, কারণ শর্ট কোশ্চেন বা ম্যাপ পয়েন্টিং বা 2 নম্বরের কোশ্চেন এসব বিষয়ে আলোচনা করতে গেলে পুঙ্খানুপুঙ্খ আলোচনা জরুরি আছে, এবং সেগুলো অবশ্যই হবে। তোমরা প্রতিটি বিষয়ে জন্য অবশ্যই লক্ষ্য রাখো। আমার এই
এনডি টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করো, তাহলে প্রতিটি লেকচার সিরিয়াল অনুসারে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং তোমাদের সময় মতো করে তোমরা এই লেকচারগুলো দেখতে পাবে। এবং ওই ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে যে লিংক দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করে তোমরা এই প্রশ্নের নোটও ভালো রকম ভাবে পেয়ে যাবে। আশা রাখি আমাকে ফলো করলে তোমরা 90% অ্যাবাভ মার্কস ক্যারি করতে পারবে। তো আমি এবারে চলে আসি আসল বিষয়ে, কারণ আমার ভূগোল বিষয়ের প্রথম যে কোশ্চেনটি আমার খুব মনে হয়েছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে বায়ু সম্পর্কিত। বায়ুর কাজ, বায়ুর কাজ সামনের বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো নদী, হিমবাহ এবং এই বায়ু, এই তিনটে বহির্জাত শক্তি ভূপৃষ্ঠের উপরিভাগে ক্রমাগত কাজ করে চলেছে। তাদের ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজের মধ্যে ভূপৃষ্ঠের পরিবর্তন সাধন করে চলেছে। তো সেই পরিবর্তনের মাধ্যমেই আমরা বিভিন্ন রকম ভাবে ভূমিরূপ দেখতে পাই। তো এই বহির্জাত তিনটি শক্তির থেকে একটি কোশ্চেন প্রতি বছর আসে। তো সেখানে আমাদের গত বছরের যা পড়ে গেছে হিমবাহের ক্ষয় কাজ, সেটাকে বাদ দিয়ে আর বাকি প্রশ্নগুলো অবশ্যই আলোচিত হবে। তবে বায়ুর কাজটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সামনের বছর পড়তে পারে। তো সেখানে আমরা আজকে কি কি জানবো এই বায়ুর কাজ থেকে। না, বায়ুর কাজ কি, বায়ুর কাজ কোথায় সবচেয়ে বেশি দেখা যায়, বায়ুর কাজের প্রক্রিয়া, বায়ুর ক্ষয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ আর বায়ুর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমি। বায়ুর কাজ কি না, বায়ু হচ্ছে ক্রমাগত বা অনবরত ভাবে ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হতে থাকে। বায়ুমণ্ডলের নিম্ন স্তরে বায়ু প্রবাহিত হয় এবং তার গতিবেগের উপরে নির্ভর করে কি হয় না, বিভিন্ন জায়গায় বায়ু প্রবাহের সহিত ধূলিকণা, বালুকণা প্রভৃতি এক স্থান থেকে অন্যত্র বয়ে নিয়ে যায়। সেই সব ধূলিকণা, বালুকণা সমূহ কোনো শিলাগাত্রে বা পর্বতের পাদদেশে বা কোনো টেলিফোনের খুঁটি বা ইলেকট্রিক খুঁটি, বিভিন্ন ঘরের দেওয়ালে বাধা প্রাপ্ত হয়, আঘাত করে, সেখানেই ধীরে ধীরে ক্ষয় করতে থাকে। তো সেই ক্ষয় করার ফলে শিলাস্তর সমূহের বা শিলাগাত্রের মধ্যে বিভিন্ন আকার ধারণ করে, সেগুলোকেই আমরা বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ বলে থাকি। তো সেই এটাই হচ্ছে বায়ুর কাজ। তো এই বায়ুর কাজটাকে আমরা কোথায় সবচেয়ে বেশি দেখতে পাই, এবারের যে প্রশ্ন, যে মূল জায়গা, যে বায়ুর কাজ আমরা সবচেয়ে বেশি কোথায় দেখতে পাই। তো অবশ্যই আমি বলবো যে পৃথিবীর সর্বত্রই বায়ুর কাজ হয়, সংগঠিত হয়ে থাকে, কিন্তু সব জায়গায় আমরা এই বিভিন্ন ভূমিরূপগুলো সঠিকভাবে পরিলক্ষিত করতে পারি না, কারণ বিভিন্ন আর্দ্রতাযুক্ত অঞ্চলগুলোতে বায়ুর কাজের পরিমাণটা কম, নদীর কাজের পরিমাণটা বেশি। তো বায়ুর কাজ হলেও আমরা সেটাকে উপলব্ধি করি না, তার জন্য সবচেয়ে বেশি আমরা পরিলক্ষিত হই কোনখানে না, মরু অঞ্চলে। মরু অঞ্চলে সবচেয়ে বায়ুর কাজ বেশি দেখা যায়। আমাদের প্রশ্ন এটাই যে বায়ুর কাজের প্রাধান্য কোথায় সবচেয়ে বেশি দেখা যায় এবং কেন, বা মরু অঞ্চলে বায়ুর কাজ সবচেয়ে বেশি প্রাধান্য লাভ করে কেন। 3 নম্বরের কোশ্চেন, অবশ্যই 3টে পয়েন্ট তোমাদের লিখতে হবে 3 নম্বর কোশ্চেনের জন্য। তো সেটা আমরা আলোচনা করছি। তার আগে বলে নিই যে আমাদের এইসব জায়গাগুলোতেও কোথায় আমরা দেখতে পাই, তাই তো। তো তোমরা দেখবে বায়ুর কাজের ফলে ধূলিকণা, বালুকণা যেসব জায়গায় আঘাত করে, সেই সব জায়গাগুলোতে দেখবে মৌচাক তোমরা দেখেছো, সেই মৌচাকের ছোট ছোট গর্তের মতো ছোট ছোট গর্ত হয়ে যায়। এখানে আমরা কোথায় দেখতে পাই না, আমাদের এইসব অঞ্চলগুলোতে দেখবে যে টেলিফোনের খুঁটি, ইলেকট্রিক খুঁটি, এইসব জায়গাগুলো যদি দেখো, এই টেলিফোনের খুঁটি বা ইলেকট্রিক খুঁটিগুলোতে দেখবে ঠিক 3 থেকে 3.5 ফুট উচ্চতায় এরকম ছোট 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 মৌচাকের খোপের মতো দাগ হয়ে গেছে। কেন ওই 3 থেকে 3.5 ফুট উচ্চতায়? না, বায়ু প্রবাহিত হওয়ার সময় যে ধূলিকণা বা বালুকণাগুলো প্রবাহিত হয়, তার বেশিরভাগটাই ওই উচ্চতায় প্রবাহিত হয়, যার ফলে ওই উচ্চতায় ক্ষয় কাজটা বেশি হয়। তো এবারে আসি যে মরু অঞ্চলে বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায় কেন। তো সেটা বলার আগে আমি একটু বলে নেই যে আমরা মরু অঞ্চল সম্বন্ধেই সবসময় বলে যাচ্ছি। মরু অঞ্চলে বায়ুর কাজ দেখা যায়, মরু অঞ্চলে বায়ুর কাজের ফলে এরকম মূর্তি ধারণ করে। তো তোমাদের অনেকেরই মরু অঞ্চল সম্বন্ধে হয়তো সঠিক ধারণা নেই, বিশেষত গ্রামাঞ্চলে ছেলেমেয়েরা তো আর প্রতি বছর ভ্রমণে যেতে পারে না, শিক্ষামূলক ভ্রমণ হলেও অনেক সময় অনেকে আর্থিক অবস্থার কারণে যেতে পারে না।
ফলে কি না তাদেরও এইসব জায়গাগুলো সম্পর্কে একেবারে প্রত্যক্ষ ধারণা নেই। তো আমি সেখানে তোমাদেরকে প্রত্যক্ষ ধারণা দিতে পারবো না, কিন্তু পরোক্ষভাবে কিছু ছবি তোমাদের দেখাচ্ছি বা ক্লিপস দেখাচ্ছি, যেখানে তোমরা মরু অঞ্চল সম্বন্ধে একটা ধারণা করতে পারবে। তো সেটাই এখন দেখো। এটা আটাকামা মরুভূমি, এটা সাহারা মরুভূমি, আলজেরিয়ায় সাহারা মরুভূমি, এটিও সাহারা মরুভূমির অংশ বিশেষ। এটি হচ্ছে গোবি মরুভূমি, মঙ্গোলিয়ার গোবি মরুভূমির অংশ বিশেষ। এটাও আটাকামা মরুভূমির অংশ বিশেষ। এটা আমাদের থর মরুভূমির অংশ বিশেষ। তাহলে তোমরা মরুভূমি সম্বন্ধে একটা অভিজ্ঞতা পেলে। গাছপালার লেশ মাত্র নেই, চারিদিকে ধুধু প্রান্তর, উন্মুক্ত প্রান্তর যাকে বলে। এখানকার গণপরিবহন মাধ্যম যেটা, সেটা হচ্ছে উটকে মরুভূমি জাহাজ বলে। তো এর মাধ্যমেই এখানকার অধিবাসী যারা বসবাস করে তারা এক স্থান থেকে অন্যত্র যায় এবং তাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন ভাবে তারা কাজকর্ম করে থাকে। তো এবারে আসছি যে মরু অঞ্চলে বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায় কেন। তো তোমাদের প্রথমেই আমি বলেছি যে মরু অঞ্চলে এই যে দেখো গাছের লেশ মাত্র নেই, একেবারে উন্মুক্ত প্রান্তর। তাহলে এক নম্বর পয়েন্ট কি না বাধাহীন ভাবে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়। মরু অঞ্চলের উন্মুক্ত প্রান্তরের কারণে কি হচ্ছে না কোন রকম বাধা প্রাপ্ত হয় না বাতাস প্রবাহিত হওয়ার সময়, যার ফলে অন্যান্য অঞ্চলের তুলনায় মরু অঞ্চলে যে বাতাস প্রবাহিত হয় তা একটু দ্রুত গতিতে প্রবাহিত হয়। আর এই দ্রুত গতিতে বা প্রবল বেগে প্রবাহিত হওয়ার সময় কি হয় না বায়ু প্রবাহের সহিত বালুকণা, ধূলিকণা প্রভৃতি এক স্থান থেকে অন্যত্র উড়ে যায় এবং যাওয়ার পথে কোনো জায়গায় শিলাগাত্রে বাধাপ্রাপ্ত হয়, পর্বতের পাদদেশে বাধাপ্রাপ্ত হয়। সেই সব জায়গায় বাধাপ্রাপ্ত হলে তারা সেখানে যে আঘাত করতে থাকে, সেই সমস্ত শিলাগাত্রে আঘাতের ফলে কি হয় না ধীরে ধীরে শিলাগুলো ক্ষয় পেতে থাকে এবং বিভিন্ন ধরনের মূর্তি আকার ধারণ করে, যার ফলে কি হয় না মরু অঞ্চলে এই কাজটা বেশি দেখা যায়। তাহলে এক নম্বর পয়েন্ট বোঝা গেল। দু নম্বর পয়েন্ট কি আসবো না মাটিকে দৃঢ় সংবদ্ধ করে রাখার মতো প্রয়োজনীয় উপাদানের অভাব। কোন স্থানের মাটি যদি খুব দৃঢ় সংবদ্ধ ভাবে থাকে তাহলে কি হয় না সেখানে মৃত্তিকা ক্ষয় কম হয়। সেখানে সেই সব মৃত্তিকা ক্ষয় কম হওয়ার জন্য যে উপাদানগুলো থাকে মাটিকে দৃঢ় সংবদ্ধ করে রাখার জন্য, সেটার এক নম্বর হচ্ছে গাছ। গাছপালা মাটির শিকড়কে আঁকড়ে ধরে রাখে, যার ফলে কি হয় না সেখানে মাটির ক্ষয় কম হয়। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি না মরু অঞ্চলে সেই গাছপালা নেই। আর্দ্রতা, বাতাসে জলীয় বাষ্প থাকলে কি হয় না মাটিগুলো একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, যার ফলে মাটিগুলোর গঠন একটু ঘন সংবদ্ধ হয়। বৃষ্টিপাত, বৃষ্টিপাত হলে মাটিগুলো সমস্ত একত্র ভাবে থাকে এবং কিছু সময়ের জন্য দৃঢ় সংবদ্ধ হয়ে যায়। তাহলে আর্দ্রতা, বৃষ্টিপাত এবং গাছপালা এগুলো যেগুলো মাটিকে দৃঢ় সংবদ্ধ করে রাখে, সেই সব উপাদানগুলো মরু অঞ্চলে অভাব। মরু অঞ্চলে এসব উপাদানগুলো নেই, যার ফলস্বরূপ কি হয় না এখানে শিথিল বালুকণাপূর্ণ ভূমিস্তরের সৃষ্টি হয়েছে। কারণ মাটি দৃঢ় সংবদ্ধ নয় এখানে। আর শিথিল শিলাচূর্ণ সমূহ কি হয় না সহজে বায়ু প্রবাহের দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় এবং
কি করে না শিলাকে ক্ষয় করতে থাকে, ফলে মরু অঞ্চলে বায়ুর কাজ সবচেয়ে বেশি দেখা যায়। 3 নম্বরে আসবো কি না উষ্ণতার প্রসারের চরম পার্থক্য। উষ্ণতার প্রসার কাকে বলে না দিনের বেলা বা রাত্রিবেলা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য। এটা দৈনিক হতে পারে, মাসিক হিসাব হতে পারে, অথবা বাৎসরিক হিসাব হতে পারে। তো সব সময়ের জন্য মরু অঞ্চলে কি হয় না দিনের বেলা প্রচন্ড তাপমাত্রা যুক্ত হয়, আর রাত্রিবেলা আবার খুব দ্রুত তাপ বিকিরণ করে বলে শীতল আবহাওয়া বিরাজ করে। ফলে কি হয় না এখানে উষ্ণতা প্রসার অনেক বেশি, আর এই উষ্ণতা প্রসার বেশি হওয়ার কারণে কি হয় না দিনের বেলা প্রচন্ড তাপে শিলাস্তর সমূহ প্রসারিত হয়, আবার রাত্রিবেলা দ্রুত শীতল হওয়ার ফলে কি হয় না সংকুচিত হয়। এইভাবে ক্রমাগত সংকোচন এবং প্রসারণ দ্রুত ঘটতে থাকার ফলে কি হয় না কিছু দিন অন্তর কি হয় শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে কি হয় না এইসব বালুকণায় পরিণত হয়, আর সেই বালুকণাগুলো কি হয় না বাতাসের সাহায্যে অন্যত্র প্রবাহিত হয়ে যায় এবং বায়ুর কাজকে সহায়তা করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি 3টে পয়েন্ট বললাম। কি কি 3টে পয়েন্ট? বায়ুর কাজ কেন মরু অঞ্চলে দেখা যায়, তাতে 1 নম্বর পয়েন্ট বললাম কি না বাধাহীন ভাবে প্রবল বেগে বাতাস প্রবাহিত হয়। 2 নম্বর কি বললাম না মাটিকে দৃঢ় সংকোচন করে রাখার জন্য উপাদানের অভাব। কি কি না গাছপালা, আর্দ্রতা, বৃষ্টিপাত, যারা মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে এবং দৃঢ় সংগত করে রাখে, ক্ষয়কে কম করে। আর 3 নম্বর কি বললাম না উষ্ণতা প্রসারের চরম পার্থক্য, অর্থাৎ উষ্ণতার প্রসারের পার্থক্য এখানে সবচেয়ে বেশি, মরু অঞ্চলেই বেশি। এইভাবে ক্রমাগত প্রতিদিনই দিনের বেলা প্রসারণ, রাত্রে বেলা সংকোচন, এইভাবে সংকোচন প্রসারণের ফলে কি হয় না শিলাসমূহ দ্রুত ফেটে যায়, চূর্ণ বিচূর্ণ হয় এবং চূর্ণ বিচূর্ণ হয়ে তা বালুকণায় পরিণত হয় এবং বায়ুর কাজকে ত্বরান্বিত করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত। পরবর্তী দিনে আবার আসবো। সবাইকে আবারও এনডি টিউটোরিয়ালের পক্ষ থেকে ধন্যবাদ এবং সুস্থতা কামনা করছি।